হ্যালো। হ্যাঁ সাথী, রাস্তাতেই রয়েছি, 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি খাবার খেয়ে নিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমরা একসঙ্গে ডিনার করব। ওকে বাই। এই রেডিও লোকগুলো গান দেয় কম, সারাদিন শুধু বকর বকর করেই যায়। লাশ! লাশ! খুব নির্মমভাবে মেরেছে মেয়েটাকে। জানি না কতদিন ধরে ওকে বেঁধে রেখেছিল এখানে। স্যার, অনেক বড় বড় অপরাধী বা খুনি দেখেছি, কিন্তু এরকম খুনি প্রথমবার দেখছি যে খুন করার পর লাশকে কাকতারুয়া বানিয়ে দেয়। এই খুনির মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হয়েছিল কি আপনার? আপনি এখানে কি দেখেছিলেন? স্যার, আমি যখন রাতে ফিরছিলাম তখন চোখটা একটু লেগে গিয়েছিল। গাড়িটা কন্ট্রোলের বাইরে চলে যায় আর এই খেতে এসে কাকতাড়ুয়াতে ধাক্কা মারে। আমি দেখলাম যে এটা কোনো কাকতাড়ুয়া নয়, একটা মেয়ের লাশ। সঙ্গে সঙ্গে আমি আপনাকে ফোন করি। আপনারা এখানে থাকেন, আপনারা এখানে চাষবাসও করেন, আর আপনারা জানেন না যেখানে একটা মেয়ে কি করে খুন হলো? স্যার, হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার, এখানে পায়ের ছাপ, নিশ্চয়ই খুনিরই হবে। এই এখানটায় দেখো, এই ডান পায়ের গর্তটা অনেক বেশি আর বাঁ পায়ের গর্তটা অনেকটা কম। কিছু বুঝতে পারলে ফ্রেডি? একদম স্যার, তার মানে হলো খুনি ডান পায়ে বেশি ভর দিয়ে চলছিল। কারেক্ট। হয়তো খুনি খুঁড়িয়ে হাঁটছিল, আর তা না হলে ওর পায়ে কোনো চোট আছে। কি হয়েছে শ্রেয়া? হ্যাঁ, তুমি কিছু একটা ভাবছো মনে হচ্ছে। স্যার, আমার মনে হয় আমি জানি যে খুনি কে। কি খুনির ব্যাপারে জানো তুমি? কি করে? স্যার, 12 বছর আগের কথা। আমি আমার বন্ধু কীর্তির বাড়িতে খেলতে গেছিলাম। খেলতে খেলতে এত রাত হয়ে গেছিল যে বুঝতেই পারিনি। তখন ওর মা আমাকে ওর বাড়িতেই থেকে যেতে বলে। সেই রাতে কীর্তি কীর্তি কোথায় চলে গেল? তারপর ওই কাকতারুয়া কিলার আমার বন্ধুকে নিয়ে চলে যায়। স্যার, ও একটা সিরিয়াল কিলার ছিল। স্যার, না জানি কত মেয়ে ওর শিকার হয়েছে। আমার তো মনে হয় 12 বছর পরও আবার ফিরে এসেছে। 12 বছরের পুরনো সিরিয়াল কিলার। আমি ওই খুনির ব্যাপারে কিছু শুনেছিলাম। হ্যাঁ শাহরুখে, আরে বস তোমরা কখন এলে? ডক্টর সালুখে, আপনি কাজে এত ব্যস্ত ছিলেন যে। হ্যাঁ ভাই, আমি লাস্টার সঙ্গে কথা বলছিলাম। কি বলেছে? অনেক কথা বলেছে বস। ইনফ্যাক্ট এ আমাকে নিজের জীবনের অনেক দুঃখের গল্প বলেছে, যেটা শুনে আমার বুক ফেটে গেছে। দুঃখের গল্প? হ্যাঁ সচিন, খুব অত্যাচার হয়েছে এর ওপর। এত কষ্টকর মৃত্যু হয়েছে এই বেচারির যে চেক করতে করতে আমার লোম খাড়া হয়ে গেছে। স্যার, এর বয়স কত হবে? বয়স এই 30 বছর। আর বস এর মৃত্যু 4-5 দিন আগে হয়েছে। 4-5 দিন আগে এর মৃত্যু হয়েছে? তাহলে তো বলতে পারবে এর কি কারণে মৃত্যু হয়েছে? এই দেখো, ছুরি দিয়ে একে আঘাত করা হয়েছে। আর বস, এই রকম আঘাত এই মহিলার সারা শরীরের মধ্যে রয়েছে, এত বেশি যে এই মহিলা সারা শরীরে 70% নার্ভ কেটে গেছে। স্যার, এই খুনিকে তো একদম পাগল মনে হচ্ছে, একদম সাইকো। কি নৃশংসভাবে মারা হয়েছে। এটা তো কিছুই নয় পঙ্কজ। ছুরি দিয়ে মারার আগে খুনি একে মারার জন্য স্টেন গানেরও ব্যবহার করেছে। এই দেখুন স্যার, স্টেন গান থেকে পুড়ে যাওয়ার ক্ষত। স্টাঙ্গানে পুড়িয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে, তিলে তিলে এই মেয়েটাকে মেরেছে, আর তারপর একে কাকতারুয়া সাজিয়ে কোনো চাষের জমিতে দাঁড় করিয়েছে। না স্যার, ওকে খুন করার মেন উদ্দেশ্য লুটপাট বা শত্রুতা মেটানোর জন্য নয় স্যার। ও মেয়েদের ঘৃণা করে, আর না হলে ওর খুন করার মানসিক রোগ রয়েছে, সাধারণত সিরিয়াল কিলারদের যেটা হয়ে থাকে। একদম ঠিক সচিন। আরো কিছু জানার দরকার আছে এই খুনির ব্যাপারে, বুঝেছো শালুকে? আরো কিছু যদি জানতে পারি না, তাহলে এই খুনি পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। বস,
এই খুনিটার সম্পর্কে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না, কিন্তু এই মেয়েটির সম্পর্কে আরো কিছু বলতে পারবো। তাহলে বলো। এসো। এই দেখতে পাচ্ছ? এটা তো চোখ স্যার। হ্যাঁ সচিন, আর এটা এই মেয়েটার চোখ। আর এই দেখো, এইটা এই মেয়েটার চোখের ওপর সেলাই করার চিহ্ন, স্টিচেস। এই মেয়েটার চোখের উপর স্টিচ পড়েছিল? তাহলে কিছুদিন আগে এই মেয়েটার চোখ অপারেশন হয়নি তো? হ্যাঁ বস, প্রায় 10-12 মাস আগে এই মেয়েটির চোখে অপারেশন করা হয়েছে। এর কর্নিয়াল ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার আগে এই মেয়েটি দেখতে পেত না। আমরাও রক্ত থেকে ইথেন স্যান্ডাইল নামে একটা জিনিস পেয়েছি। ইথেন স্যান্ডাইল, এই কেমিক্যালটা দিয়ে কি হয়? সচিন, এই কেমিক্যালটা এক ধরনের ড্রাগ, যেটা বেশি মাত্রায় নিলে মানুষের হ্যালুসিনেশন হতে থাকে। মানে ও অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখতে থাকে, আর যার ফলে ও ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়ার ফলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ও মাই গড, কি সাংঘাতিক ড্রাগ এটা! সাংঘাতিক তো বটেই, আর এই ড্রাগ আমরাও রক্ত থেকে এত বেশি মাত্রায় পেয়েছি যে মরার আগে ও এত কষ্ট পেয়েছে যে তুমি ধারণা করতে পারবে না। আচ্ছা, এই ড্রাগস, এই কেমিক্যালটা এই মেয়েটার রক্তে এলো কিভাবে? আমি বলতে চাইছি, একে ইনজেকশন করা হয়েছিল নাকি একে খাইয়ে দেওয়া হয়েছিল? স্যার, আমরা এই ড্রাগটা ওর ফুসফুসের মধ্যে থেকে পেয়েছি। মনে হয় খুনি ওকে কিছু শুকিয়েছিল বা কোনো স্প্রে ব্যবহার করে থাকবে। স্প্রে করে? হ্যাঁ, আর বস শুধু তাই নয়, আমরা এই মেয়েটির রক্তে এমন ধরনের ওষুধের অংশ পেয়েছি যেগুলো সেই ধরনের লোককে দেয়া হয়ে থাকে যারা ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ভোগে। ও, ডিপ্রেশন আর এনজাইটি। তাহলে সালুকে এটা হয়নি তো যে এই মেয়েটি কিছু ট্রিটমেন্ট করেছিল সাইকিয়াট্রিস্টের কাছে নিজের ডিপ্রেশন আর এনজাইটির জন্য? একদম ঠিক। সচিন, একটা কাজ করো, মিসিং পার্সনস ব্যুরোতে গিয়ে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো এই মেয়েটার ব্যাপারে, খোঁজ নাও। প্লিজ আসুন স্যার। মিসিং পার্সনস ব্যুরো থেকে খবর পেয়ে গেছি স্যার। ওই মেয়েটার নাম অদিতি কুমার ছিল স্যার। আর স্যার, ইনারা তিনজন ওই একই কোম্পানিতে কাজ করেন যেখানে অদিতি কাজ করতো। ইনার নাম সুনয়না, জ্যোতি আর ইনি নিতা। তোমরা অদিতির খুব ক্লোজ ফ্রেন্ড ছিলে, তাই না? তাহলে তো তোমরা নিশ্চয়ই জানবে যে অদিতির সঙ্গে কারোর ঝগড়া ছিল কিনা বা কারোর সঙ্গে কোনো শত্রুতা। মানে আমি বলতে চাইছি, তোমরা কাউকে সন্দেহ করো যে এই ধরনের কাজ করতে পারে? স্যার, অদিতি আমার খুব ভালো বান্ধবী ছিল। ও সব সুখ দুঃখের কথা আমার সঙ্গে শেয়ার করতো। যদি ওর কোনো শত্রু থাকতো ও আমাকে নিশ্চয়ই বলতো স্যার। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল তোমাদের সঙ্গে? 5 দিন আগে যখন অফিস এসেছিল, আমার তখনই দেখা হয়েছিল। আর সুনয়না দেবী, আপনি? স্যার, অদিতির সঙ্গে আমার 1 মাস আগে দেখা হয়েছিল। আসলে আমি কোম্পানির একটা কাজের জন্য জাপানে গেছিলাম। গত সপ্তাহে আমি দেশে ফিরেছি। তখনও আমি জানতাম না যে অদিতি। দেখুন, আপনারা শান্ত হন। স্যার, গত সপ্তাহে অদিতির সঙ্গে ফোনে কথা বলেছিলাম, আর ওর কোনো কথা শুনেই আমার মনে হয়নি যে ওর প্রাণের ঝুঁকি রয়েছে স্যার। চলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। সচিন, প্লিজ আসুন। স্যার, হ্যাঁ প্লিজ এখানে একটু আসুন না। স্যার, আজ থেকে অনেক দিন আগে 2001 সালে যে কাকতাড়ুয়া কেসটা হয়েছিল সেটা পেয়ে গেছি। এই দেখুন। অদিতির খুনটা হুবহু একইভাবে হয়েছে যেমন 12 বছর আগে এই মেয়েটির খুন হয়েছিল। সেই মেয়েটিকেও মিথাইল স্যান্ডাইল ড্রাগস দেওয়া হয়েছিল, আর তারপরে স্টাঙ্গান দিয়ে ওকে পোড়ানো হয়, আর তারপরে ছুরি দিয়ে আঘাত করে ওর শিরাগুলো কেটে দেওয়া হয়। কিন্তু স্যার, এখানে তো লেখা আছে খুনি 28শে ডিসেম্বর 2001-এ ধরা পড়েছিল, আর ওর নাম নিতিন, ও এখনো জেলেই রয়েছে। তাহলে এই খুন কে করছে? এই খুনটা অন্য কেউ করছে, অন্য কেউ করছে, সেই একই স্টাইলে, সেই একই পদ্ধতিতে, যেভাবে 12 বছর আগে খুনটা হয়েছিল সেই ব্যাপারটারই সুবিধা নিচ্ছে এই খুনিটা। স্যার, কোন একজন ইন্সপেক্টর বিজয় গ্রেপ্তার করেছিল সেই নিতিনকে। হতে পারে সে আমাদের কোনো রকম সাহায্য করতে পারে। হ্যাঁ, এবার আমরা মিস্টার বিজয়ের সঙ্গে দেখা করব, কিন্তু তার আগে অদিতির বাড়িতে যেতে হবে। স্যার, বাড়িতে কোনো জিনিসপত্র সরানো হয়নি বা কোনো ভাঙচুরও করা হয়নি। মানে খুনি অদিতির পরিচিত কেউ হবে? স্যার, অদিতি বাড়িতে একাই থাকতো। যদি ওর পরিবার আর কেউ থাকতো তাহলে আমরা জানতে পারতাম ওর মৃত্যুর কারণ কোনো শত্রুতা নয় তো। অনেক সময় খালি ঘরও অনেক কিছু বলে দেয় আমাদের। খুব ভালো করে চেক করো, কিছুটা কিছু নিশ্চয়ই পাওয়া যাবে।
স্যার, হ্যাঁ রজত, এই দেখুন, মনে হচ্ছে মৃত্যুর একটু আগেই অদিতি কফি বানাচ্ছিল নিজের জন্য আর সেই পরিচিত খুনির জন্য। স্যার, দেখুন স্যার, সব ভাঙা জিনিসপত্র। মনে হচ্ছে এই বাড়িতে হাতাহাতি হয়েছে। এগুলো খুব সাবধানে এভিডেন্স ব্যাগে ভরো, যদি ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। স্যার, তার মানে হলো অদিতি যখন কিচেনে কফি বানাচ্ছিল তখনই খুনি ওর উপরে আক্রমণ করে, তারপর ও এখানে পালিয়ে আসে আর এখানে হাতাহাতি হয়, আর ঠিক তখনই এটা পড়ে ভেঙে যায়। হয়তো এখানেই ওর খুন হয়েছে। স্যার, এখানে ডিপ্রেশনের কিছু ওষুধ লেখা দেখছি, যার ব্যাপারে আমাদের ডক্টর সালুকে বলছিলেন। ডক্টর বীরেন? ডক্টর বীরেন অদিতির চিকিৎসা করছিল? ডক্টর বীরেনের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ বলুন। আমি সিআইডি ইন্সপেক্টর সচিন, বিজয় বাবুর সঙ্গে দেখা করতে চাই। ও আসুন, প্লিজ প্লিজ। বাবা, বাবা, কি হয়েছে সমীর? বাবা, সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন তোমার সঙ্গে কথা বলবেন। সিআইডির হঠাৎ রিটায়ার্ড ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে কি দরকার পড়লো? স্যার, ব্যাপারটা হচ্ছে যে 12 বছর পুরনো একটা কেসের ব্যাপারে কিছু জানতে এসেছি। কোন কেস বলুন তো? ওই 12 বছর পুরনো একটা সিরিয়াল কিলারের কেস, যেখানে ও মেয়েদের খুন করে তাদের লাশগুলোকে কাকতাড়ুয়া বানিয়ে দিত। আচ্ছা, ওটা ওই কেসটা। এই 12 বছরের পুরনো কেস নিয়ে হঠাৎ আপনারা ঘাঁটছেন কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে 12 বছর পর সেই খুনিটা আবার বেঁচে উঠেছে আর কিছু নিরপরাধ মেয়েকে খুন করে ফেলেছে। আর তাড়াতাড়ি যদি ওই কিলারটাকে না ধরতে পারি তাহলে অনেক নিরপরাধ মেয়ের প্রাণ চলে যেতে পারে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ও খুবই মারাত্মক খুনি। গত 12 বছরে অন্তত 15টা মেয়েকেও খুন করেছে, আর তাদের মধ্যে একজন তো আমার ছেলে সমীরের বাগদত্তা খুশবুও ছিল। এখনো ভুলতে পারিনি আমি ওকে। শুনে খুব খারাপ লাগলো। তাছাড়া আমি আপনার কেসের ফাইলটা পড়েছি, ওর মধ্যে লেখা আছে যে আপনি খুনিকে ধরে ফেলেছিলেন। নিতিন নাম না ওর? হ্যাঁ, নিতিনই নাম ছিল ওর। আসলে একটা ক্রাইম সাইটে রক্তের যে নমুনা আমি পেয়েছিলাম তার ডিএনএর সঙ্গে নিতিনেরটা ম্যাচ করে গিয়েছিল, আর তার উপর ভিত্তি করে আমরা নিতিনকে গ্রেপ্তার করি। কিন্তু জানি না কেন আমার সবসময় মনে হতো নিতিন আসল খুনি নয়। আপনি চাইলে নিজে জেলে গিয়ে এ ব্যাপারে নিতিনের সঙ্গে কথা বলতে পারেন। এ নিতিন কোন জেলে রয়েছে? বিঞ্জলপুর জেল। বিঞ্জলপুর জেল? হ্যাঁ বলুন। আপনি ডক্টর বীরেন তো? হ্যাঁ, আমি ডক্টর বীরেন। আর আমার আজকে সব অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেছে। আপনাদের কখন সময় দেওয়া হয়েছিল? সরি, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কি ব্যাপার স্যার? আপনার একজন পেশেন্ট ছিল অদিতি, কেউ ওকে খুব নির্মমভাবে খুন করেছে। খুন করে দিয়েছে? কবে? 13 তারিখে। খুব খারাপ হয়েছে। অদিতি খুব ভালো মেয়ে ছিল, ওর চিকিৎসাও ভালো দিকেই যাচ্ছিল। কবে থেকে আপনি অদিতি চিকিৎসা করছিলেন? স্যার, এই ধরুন 2 মাস ধরে। শেষবার ও আপনার কাছে কবে এসেছিল? 1 মিনিট স্যার। 7 তারিখ বিকেল 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। কি প্রবলেম ছিল অদিতির? ক্ষমা করবেন স্যার, আমরা আমাদের চিকিৎসা শুরু করার আগেই আমরা আমাদের পেশেন্টদেরকে কথা দিই যে আমরা তাদের ব্যাপারে সবকিছু গুপ্ত রাখবো, টোটালি কনফিডেন্সিয়াল। আর এই বিশ্বাসের উপর ভর করেই পেশেন্ট তার মনের কথা আমাদের কাছে নির্দ্বিধায় শেয়ার করতে পারে। আপনার কথাটা আমি বুঝতে পারছি মিস্টার বীরেন, কিন্তু এখানে আমরা এমন একটা মেয়ের কথা জিজ্ঞেস করছি যে মারা গেছে, খুন হয়েছে ওর, যার খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই খুনির কাছে পৌঁছতে আপনি আমাদের সাহায্য করতে পারেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে যবে থেকে অদিতির বিয়ে ভেঙেছে, ও ভেতর থেকে খুব ভেঙে গিয়েছিল। অদিতির বিয়ে ভেঙে যাওয়ার কারণ? ওর হাজবেন্ডের সঙ্গে খুব ঝগড়া হতো। কি ব্যাপারে হতো এই ঝগড়াগুলো? ছোট ছোট কথায় ঝগড়া হতো, বেশিরভাগটাই টাকা পয়সা নিয়ে। ওর হাজবেন্ড ময়ূর ভাবতো যে অদিতি অতিরিক্ত টাকা খরচ করে, আর সেই জন্যই ময়ূর অদিতিকে খুব বকাঝকাও করতো, আর সেই জন্য এদের ডিভোর্সও হয়ে যায়। আর কোনো সমস্যা? না স্যার, অদিতির হাজবেন্ডই অদিতির জন্য সব থেকে বড় সমস্যা ছিল। অদিতি শেষবার যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল ও খুব ভয়ে ছিল। ও ভয়ে ছিল? হ্যাঁ স্যার, ও বলছিল যে ওর কেউ পিছু করছে, কেউ ওর ক্ষতি করার চেষ্টা করছে। কে কিছু বলেছিল? না স্যার, এটা তো বলেনি। আই সি। অদিতির খুনে আবার ওর স্বামী ময়ূরের কোনো হাত নেই তো? আসুন। হ্যাঁ, আরে বিজয় স্যার, আপনি
খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখে। বলুন কেমন কাটছে রিটায়ারমেন্টের পরের সময়গুলো? আর বলো না ভাই, এই ডিউটির দিনগুলোর কথা খুব মনে পড়ে। যাকে ছাড়ো এসব কথা, একে দেখো, ইনি হচ্ছেন ইন্সপেক্টর সচিন, সিআইডি থেকে এসেছেন। হাই। হ্যালো। একটা কেসের ব্যাপারে তোমাদের কাছ থেকে ওর কিছু জানার আছে, সেই জন্যই আমরা এখানে এসেছি। কোন কেস সম্পর্কে আপনি জানতে চাইছেন? ওই সিরিয়াল কিলারের ব্যাপারটা, যে মেয়েদের খুন করে তাদের লাশগুলোকে কাকতাড়ুয়া বানিয়ে দিত, সেই 12 বছর পুরনো কেস, কিছু মনে পড়ছে আপনার? ওই কেসটা কি করে ভুলবো স্যার? আপনি নিতিনের ব্যাপারে জানতে চাইছেন তো? আগে হ্যাঁ। মাফ করবেন, ও তো গত মাসে মারা গেছে। কি? ও মারা গেছে? কিন্তু কিভাবে? ডেঙ্গুতে। আমি ওনাকে বলেছি নিতিন কিন্তু আসল খুনি নয়, আসল খুনি বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। আমি জানি, নিতিন আমাকে নিজেই কথা বলেছিল। ও শুধুমাত্র প্রথম খুনে ওই খুনিকে সাহায্য করেছিল। চিলারবাবু, যখন এরকম ব্যাপার ছিল তখন আপনি ধরার চেষ্টা করেননি কেন খুনিকে? অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো সূত্র হাতে পাইনি। কিন্তু খুনির ব্যাপারে তো নিতিন সবই জানতো, আপনি তাহলে তাকে জিজ্ঞেস করতে পারতেন। অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওই খুনিকে খুব ভয় পেত, ওর নাম নিতেই কাঁপতো। অদ্ভুত ব্যাপার, জেলের ভেতরে থাকার পরেও এমন কি কারণ হতে পারে যে ওই সিরিয়াল কিলারের নাম নিতে গিয়ে ভয় পেত? হয়তো এটা মনে ভয় পেত যে ওই খুনিটা ওর ছেলে রবিরও না কোনো ক্ষতি করে। নিতিনের ছেলে রবি? এই রবি থাকে কোথায়? ময়ূর, আমরা অদিতির ব্যাপারে কিছু জানতে চাই। অদিতি আমার স্ত্রী। তোমার স্ত্রী নয়, স্ত্রী ছিল। তুমি তোকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে। আগে হ্যাঁ, আমি ডিভোর্স দিয়েছিলাম ওকে। তাহলে খুন কেন করলে? খুন? অদিতির খুন হয়ে গেছে? হ্যাঁ, আর আমাদের সন্দেহ যে খুনটা তুমি করেছো। এই কথাটা সত্যি যে অদিতি আমার স্ত্রী ছিল, কিন্তু ডিভোর্সের পর যখন সব সমস্যার সমাধান হয়ে গেল, তাহলে কেন খুন করতে যাবো আমি ওকে? কারণ ডিভোর্সের পর অদিতি কম্পেনসেশনের দরুন তোমার কাছ থেকে 25 লাখ টাকা চেয়েছিল। এমনিতেই তোমার নিজের স্ত্রীকে খুব খরুচে মনে হতো। হ্যাঁ, এই কথাটা সত্যি যে অদিতি প্রয়োজনের থেকে বেশি খরচা করতো, কিন্তু তার মানে এই নয় যে এত ছোট একটা ব্যাপারের জন্য একজন স্বামী তার স্ত্রীর খুন করে দেবে। ছোট ব্যাপার? 25 লাখ টাকা তোমার কাছে ছোট ব্যাপার মনে হচ্ছে? 25 টাকার জন্য লোকে খুন করে দেয়, আর এখানে তো 25 লাখ টাকার কথা হচ্ছে। আমি সত্যি কথা বলছি স্যার, আমি অদিতিকে খুব ভালোবাসতাম, তাই ডিভোর্সের পরে ওকে ভুলতে পারিনি আমি। যদি তুমি এতই ভালোবাসতে নিজের স্ত্রীকে, তাহলে তাকে ডিভোর্স দিলে কেন? কারণ ও কোনোদিন আমাকে ভালোবাসেইনি। ও বিয়ে তো করে নিয়েছিল আমার সঙ্গে, কিন্তু বিয়ের পরেও অদিতি নিজের অতীত নিয়েই বেঁচেছিল। আর ধীরে ধীরে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো যে বিয়ের আগে ওর কারোর সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল। আর সত্যি কথা বলতে স্যার, ও ওকে ভুলতেই পারেনি। বিয়ের আগের প্রেমিক কে সে? আমি ওকে এই প্রশ্নটা অনেকবার করেছিলাম, কিন্তু ও প্রত্যেকবার বলতো যে আমি বিনা কারণে ওর উপর সন্দেহ করছি, বলতো কিচ্ছু নেই। 13 তারিখ কোথায় ছিলে তুমি? আমি ব্যাঙ্গালোর গেছিলাম স্যার, শুটিং এর কাজে। অ্যাড ফিল্মের শুটিং ছিল। আপনারা চাইলে খোঁজ নিতে পারেন। নিশ্চয়ই। ফ্রেডি, খোঁজ নাও এ ঠিক বলছে কিনা। শুটিং করছিল নাকি? স্যার, আমি খবর নিয়ে দেখেছি, ময়ূর ব্যাঙ্গালোরে সত্যি শুটিং করতে গেছিল। ও অদিতিকে খুন করেনি। যদি ময়ূর ব্যাঙ্গালোরে শুটিং করে তাহলে ও অদিতিকে কখনোই খুন করতে পারে না। তাহলে কে এমন হতে পারে? বস, হ্যাঁ শালুকে, এই কেসটায় আমি এমন কথা জানতে পেরেছি যাতে তোমরা খুনির অনেক কাছাকাছি পৌঁছে যাবে। আচ্ছা তাহলে বলো। বস, অদিতির লাশে আমি এক বিশেষ ধরনের প্যারাসাইটের ডিম পেয়েছি। প্যারাসাইটের ডিম? এই প্যারাসাইট দিয়ে কি হয় স্যার? সচিন, মেডিকেলের ভাষায় একে লাং ফ্লুক অথবা প্যারাগনিমাস ওয়েস্টারমানি বলে। তুমি ছেড়ে দাও ফ্রেডি, এটা তোমার জানার ব্যাপার নয় বাবা। কোনো ব্যাপার না ডক্টর সালুখে, নামে কি বা এসে যায়। আপনি শুধু প্লিজ এইটুকু বলুন যে এই প্যারাসাইটের ডিমগুলোর বিশেষত্ব কি? সবচেয়ে বড় কথা হলো এটা যে এই প্যারাসাইটটা আমাদের দেশে হয়ই না। তার মানেটা এই বস যে এইটা একটা জাপানি প্যারাসাইট। জাপানিজ প্যারাসাইট? হ্যাঁ বস, জাপানে 80% মিষ্টি জলের পুকুরে এই প্যারাসাইটটা পাওয়া যায়। কারণ এই ফ্রেশ ওয়াটার ক্র্যাব জাপানের একটা ডেলিকেসি, মানুষ খুব আনন্দ করে এটা খায়। সেই কারণে জাপানি লোকেদের শরীরে এই প্যারাসাইটটা নিজে নিজেই পৌঁছায়। ও, কিন্তু স্যার অদিতি তো কখনো ইন্ডিয়ার বাইরে যায়নি, তাহলে এই জাপানি প্যারাসাইট ওর শরীরে এলো কি করে? সচিন, অদিতি হয়তো ওখানে যায়নি, আর ওর বন্ধু সুনয়না ও তো জাপান গিয়েছে, তাই না? আমি কোম্পানির একটা কাজের জন্য জাপানে গেছিলাম। স্যার এই সব কিছুর পিছনে সুনয়নার হাত নেই তো? আবার সুনয়নার সঙ্গে দেখা করতে হবে। আরে আপনারা এখানে? ব্যাস, আপনার বাড়িটা দেখতে চলে এলাম। বাড়িটা দেখতে এলেন মানে? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এই তো আপনার বাড়ির প্যাটার্ন, ডেকোরেশন, দেওয়ালের রং, ফার্নিচার,
ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে এইসব দেখতে এসেছেন? বাড়ি কিনতে চান নাকি? না না, আমরা শুধু এটুকু দেখতে চাই যে আপনি এত বড় একটা বাড়ি ছেড়ে যখন জেলে যাবেন তখন আপনার বেশি কষ্ট হবে না তো? জেলে যাব কেন আমি? আসলে ব্যাপারটা কি জানেন তো ম্যাডাম, যদি ক্ষীরে একটু বেশি চিনি দেওয়া যায় তাহলে সেটা মিষ্টি হওয়াটাই স্বাভাবিক। ঠিক সেইভাবেই যদি কোনো অপরাধী খুন করে তাহলেও তার জেল যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো কাউকে খুন করিনি। মিথ্যে বলো না, অদিতিকে তুমি খুন করেছো। আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি 1 মাস ধরে জাপানে ছিলাম কোম্পানির একটা কাজের জন্য। গত সপ্তাহে ফিরেছি আমি। আর জাপান থেকে ফিরে এসে ওখান থেকে নিয়ে আসা ইনফেকশন প্যারাগনিয়াস ভেস্টিমানি দিয়ে ওকে মেরেছো। আপনারা কি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছেন? শুধু নিজেদের ডিউটি করছি। একজন সিআইডি অফিসারের প্রথম কর্তব্য যেভাবেই হোক অপরাধীকে ধরা। হ্যাঁ, এটা সত্যি কথা যে অদিতির মৃত্যুর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে খুন করিনি স্যার। দেখো, আগেও মিথ্যে বলেছিলে, আর বলো না। তোমার কাছে জোরালো মোটিভ ছিল অদিতিকে খুন করার। ওকে খুন করার কোনো মোটিভ ছিল না আমার। স্যার, এইভাবে বলবে না, সেই কারণটা আমাদেরই বলে দিতে হবে। ঠিক আছে, এই কষ্টটাও আমরাই করছি। ফ্রেডি, হয়েছিল এরকমটা। অদিতি আর সুনয়না একই কোম্পানিতে কাজ করত। অদিতি ফাইন্যান্স ডিপার্টমেন্টে আর সুনয়না মার্কেটিং এ। মার্কেটিং এ ম্যাডাম কাজটা কি করতেন? অ্যাডগুলোর বাজেটগুলোকে বাড়ানো, কোম্পানির ক্লায়েন্টসের সংখ্যা বাড়ানো, আর এই সব কাজের জন্য প্রয়োজন পড়ে টাকার, মানে মার্কেটিং বাজেট। আর জানো ম্যাডাম মার্কেটিং বাজেট নিয়ে কি করেছে? কি করেছে? ঘাপলা। সে কি? 6 মাসের মধ্যে পুরো 15 লাখের ঘাপলা। আরে বাপরে, যেই থালাতে ও খেত সেই থালাতেই ফুটো করেছে। এই সমস্ত কি বাজে কথা বলছেন আপনারা? এসব মিথ্যে কথা। এটাই সত্যি। আমরা অদিতির অফিস থেকে তোমার কুকর্মের সব খবরই পেয়েছি। অদিতি জানতো তোমার এই কুকর্মের ব্যাপারটা। তোমার ভয় ছিল যে অদিতি যদি সবার সামনে মুখ খুলে দেয়, তাই তুমি ওকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিলে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি 15 লাখ টাকার হেরফের করেছি, কিন্তু আমি অদিতিকে খুন করিনি স্যার। তাহলে জাপান থেকে ফিরে অদিতির সঙ্গে দেখা করতে গেছিলে কেন? ওকে পুজো করতে? ওকে রিকোয়েস্ট করতে গেছিলাম যেন ও বসের কাছে আমার বিরুদ্ধে কিছু না বলে। এখন কে আসতে পারে? কে আসছে? আসছে আসছে বাবা। শুনোয় না, এখন তুমি এই সময় কি জন্য এসেছো? অদিতি, আমার কথা তো শোনো। কি শুনবো? অদিতি, প্লিজ কাউকে কিছু বলো না, তা না হলে আমার এত বছরের পরিশ্রম আর আমার ক্যারিয়ার একদম নষ্ট হয়ে যাবে, আর কোনো কোম্পানিতে আমি আর চাকরি পাবো না। প্লিজ অদিতি। এইসব তো তোমার নিজের সম্মান বিক্রি করার আগে ভাবা দরকার ছিল। এইসব সম্মান আর সততার কথা না শুধুমাত্র কাগজের বইতেই ভালো লাগে অদিতি। যদি বাস্তবে কিছু এক্সিস্ট করে তাহলে সেটা হলো টাকা। আমি তো তোমায় বলবো এই কাজে তুমিও আমাকে সাহায্য করো। এরকম নিচে নামতে পারো তুমি? এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি এক্ষুনি বসকে ফোন করছি। এরকম করো না অদিতি, ছাড়ো এটা। এটা কি করলে তুমি? আমায় ক্ষমা করো অদিতি, আমার মনে হয় আমার চলে যাওয়া উচিত। কিন্তু অদিতি প্লিজ আমার কথাটা একটু ভেবো, আর বসকে কিছু বলো না তুমি। লজ্জা হওয়া উচিত তোমার। প্রথমে তুমি অপরাধ করলে, তারপরে অদিতিকেও ফুসলানোর চেষ্টা করলে। ওই যে কথায় আছে না স্যার, একটা অপরাধ লুকোতে গিয়ে 1000 অপরাধ করতে হয়। আমি অদিতিকে নিজের মতো তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ওকে আমি খুন করিনি স্যার। 13 তারিখে যেদিনকে অদিতির খুন হয়, তুমি কোথায় ছিলে? আমি আমার কোম্পানির কনফারেন্সে ছিলাম স্যার। আপনি চাইলে ওদের জিজ্ঞাসা করতে পারেন। 13 তারিখে তুমি অফিসের কনফারেন্সে ছিলে কি না সেটা তো আমরা জেনেই যাব। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? আমরা রবির সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আমার নামই রবি। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ভেতরে যেতে পারি? হ্যাঁ আসুন। আপনারা এখানে কেন এসেছেন জানতে পারি? আমরা তোমার বাবা নিতিনের সম্পর্কে কিছু জানতে চাই। বাবার ব্যাপারে? আপনারা কি জানতে চান বাবার ব্যাপারে? একজন নির্দোষ মানুষকে জেলের মধ্যে এত বছর রাখার পরে আপনাদের মন ভরেনি? এখন আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসছেন? দেখো রবি, আমরা জানি তোমার বাবা খুনি নন, কিন্তু নির্দোষও নন। একটি হত্যাকাণ্ডে খুনিকে সাহায্য করেছিলেন উনি। আর খুনির নামটা জানা সত্ত্বেও উনি খুনির নামটা কাউকে বলেননি। কি করে বলতেন? ওনার ভয় ছিল যে ওই লোকটা আমাকে আর আমার মাকে যেন কিছু করে না দেয়। তোমার মাকে দেখা যাচ্ছে না, কোথায় আছেন? উনি মারা গেছেন 2 বছর আগে। তোমার বাবা কি কাজ করতেন? বাবা বিকেসি কলেজে কেমিস্ট্রি পড়াতেন, আর ফাঁকা সময় ল্যাবে থাকতেন আর ফর্মুলাস নিয়ে চর্চা করতেন। সেই রকম নয় তো?
ওই স্প্রে আর ড্রাগসটা নিতিনের হাত দিয়ে খুনির কাছে পৌঁছেছে। হতেই পারে সেটা সচিন। আচ্ছা, তোমার বাবার ল্যাবটা কোথায় ছিল? মিলননগরে। বাবা ওখানে একটা বাড়ি ভাড়া করেছিল, ওখানেই ল্যাব বানিয়েছিলেন। কিন্তু বাবার জেলে যাওয়ার পরে ওই বাড়িটা বাড়িওয়ালা অন্য কাউকে ভাড়া দিয়ে দেয়। আচ্ছা রবি, নিজের মাথার উপর একটু জোর দাও। 12 বছরের পুরনো কথা মনে করো। কোনো অদ্ভুত লোক যে তোমার বাবার বন্ধু, যাকে তোমার মনে হয়েছিল সে খুনি হতে পারে। হ্যাঁ, কানে নামের একটা লোক ছিল। কানে? হ্যাঁ, বাবা একবার ওকে বাড়িতে নিয়ে এসেছিল। ওর আচার আচরণ একটু অদ্ভুত ছিল। আর কিছু মনে আছে তোমার? তুমি ওর মুখটা দেখেছিলে? দেখতে কেমন ছিল? অনেক দিন হয়ে গেছে, ওর মুখটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তোমার বাবার কোনো পুরনো জিনিসপত্র আছে বাড়িতে? হয়তো তার মাধ্যমে আমরা খুনির কাছে পৌঁছতে পারি। উপরে স্টোর রুমে বাবার কিছু জিনিসপত্র আছে, আপনারা দেখতে পারেন। চলো দেখাও। চলুন। আসুন স্যার, বাবার সব জিনিসপত্র এখানেই আছে। ধন্যবাদ। সব জিনিস ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। এই দেখুন স্যার, একটা লেটার পেলাম কানের নামে লেখা। কানে? হয়তো সেই কানে যার কথা রবি বলছিল। দেখো তো কি লেখা। কানে, যতই সমাজ তোমাকে খারাপ ভাবুক, কিন্তু আমার কাছে তুমি শুধুমাত্র একজন প্রেমিকই থাকবে। তোমাকে ছাড়া জীবনটা আমার উজাড় হয়ে গেছে। আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার জীবনে আবার ফিরে এসো। আর অপেক্ষা করতে পারছি না। শুধু তোমার অদিতি। অদিতি? এটা সেই অদিতি নয় তো যে খুন হয়েছে? হতে পারে। কোথাও অদিতি এই খুনিকে চেনে না তো? চিঠি পড়ে তো মনে হচ্ছে যে ওরা একে অন্যকে ভালোবাসতো। যদি অদিতি আর কানে একে অপরকে ভালোবাসতো, তাহলে কানে অদিতিকে খুন কেন করতে যাবে? রবি, তোমার বাবা কি কোনো অদিতিকে চিনতো? না না স্যার, বাবা অদিতি বলে কাউকে চিনত না। তাহলে এই কানের চিঠিটা নিতিনের কাছে কি করে এলো? সচিন, কানে আর নিতিন বন্ধু হতে পারে। কানে নিতিনের ঠিকানা দিয়েছিল অদিতিকে চিঠি পাঠানোর জন্য। কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। সুনয়নার সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে এই খুনটা সুনয়না কখনোই করেনি। কিন্তু এই খুনটা সুনয়না যদি না করে থাকে, তাহলে কে করেছে? এই কেসটা তো আরো জটিল হয়ে গেল। স্যার, আবার অদিতির খুন নিতিনের বন্ধু কানাই করেনি তো? হতে পারে, কারণ ইন্সপেক্টর বিজয়ও এই কথাই বলছিলেন যে নিতিন খুন করতেই পারে না। জানি না কেন আমার সব সময় মনে হতো নিতিন আসল খুনি নয়। কিন্তু স্যার, অদিতি তাকে যে চিঠিটা লিখেছিল তার থেকে তো এটা পরিষ্কার যে দুজনে দুজনকে খুব ভালোবাসতো। তো তাহলে স্যার, ও অদিতিকে খুন কেন করতে যাবে? হয়তো এই কারণে ফেডরিক, যে অদিতি কানাইকে বিয়ে না করে বিয়ে করেছে ময়ূরকে, এই জন্য। স্যার, তাই যদি হবে তাহলে এই কাজ আগেই করতে পারতো। সে এই কাজ করার জন্য এত বছর অপেক্ষা করবে কেন? হতে পারে কোনো কারণে এত বছর বাদে এই কানাইয়ের ভাবনা বদলে গেছে আর ও খুন করে বসে অদিতিকে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, খবরের কাগজে সিরিয়াল কিলারের ব্যাপারটা ছেপেছে স্যার। 12 বছর পুরনো। 17 জুন 2001 এই কাকতারুয়া কিলার আরো একজনকে খুন করেছে। এই মৃত মহিলার বয়স ছিল 24, কলেজে MBA পড়ছিল। ওর নাম ছিল নম্রতা। ওর ছোট ভাই বীরেন শত চেষ্টা করেও এ কাজে ব্যর্থ হয়। আর এই ঘটনায় বীরেনের পা খুব গুরুতরভাবে জখম হয় আর নিরীহ নম্রতা মারা যায়। মাই গড, এই তাহলে বীরেন। এই বীরেন তো অদিতির সাইকিয়াট্রিস্ট ডক্টর বীরেন। ডক্টর বীরেন? হ্যাঁ, আমি ডক্টর বীরেন। 12 বছর আগে যে নম্রতা খুন হয় তার ভাই বীরেন আজকের অদিতির সাইকিয়াট্রিস্ট ডক্টর বীরেন। এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। ডক্টর বীরেন তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলেছে, নিজের বোনের খুনের প্রতিশোধ। যখন অদিতি ওর কাছে আসছিল তার ট্রিটমেন্টের জন্য, তখন ডক্টর বীরেন জানতে পারে যে অদিতি ভালোবাসে ওই কানাইকে, ওই সিরিয়াল কিলারকে যে নম্রতাকে খুন করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য অদিতিকে ঠিক ওই পদ্ধতিতেই খুন করেছে, যেভাবে ওর বোন নম্রতাকে কানাই খুন করেছে ডক্টর বীরেন। কিন্তু স্যার, বীরেন তো একজন ডক্টর, একজন সাইকিয়াট্রিস্ট। এই খুনটা বীরেন করেছে?
হ্যাঁ সচিন, অদিতিকে ডক্টর বীরেনই খুন করেছে। নিয়ে এসো ওই বীরেনকে। স্যার, সে আবার জানতে পেরে জানি তো যে আমরা এখানে আসছি, তাই ছটকে পড়েছে। শর্টকে যাবে এটা কোথায়? দরজাটা খোলো। আমরা ভেতরে গিয়ে দেখছি, তুমি বাইরের দিকটা নজরে রাখো। স্যার। রজত, ওদিকে যাও। স্যার, হ্যাঁ রজত। এদিকে স্যার। হ্যাঁ রজত। মাই গড, আমি আবার ফিরে এসেছি। নিশ্চয়ই এটা ফিরেনি লিখেছে। হতে পারে স্যার, আর আমাদের দেখানোর জন্যই লিখেছে। স্যার তাড়াতাড়ি আসুন। এই দেখুন স্যার, ডক্টর বীরেন। ডক্টর বীরেন? ওই খুনি কানে আমাদের আগে এখানে এসে পৌঁছেছিল। আর আমাদের চ্যালেঞ্জও করেছে। ভেতরে দেওয়ালে লিখে গেছে, আমি ফিরে এসেছি, আই এম ব্যাক। যাবে এটা কোথায়? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ও এটা কি করে জানলো যে ডক্টর বীরেন অদিতিকে খুন করেছে? ইন্সপেক্টর বিজয়, নিতিনের সঙ্গে জেলে এই যে কয়েদিটা ছিল অবিনাশ, দুজনের খুব বন্ধুত্ব ছিল নাকি? হ্যাঁ, নিতিন এমনিতে বিশেষ কারোর সঙ্গে কথাবার্তা বলতো না, কিন্তু অবিনাশের সঙ্গে ওর খুব বন্ধুত্ব ছিল। তাহলে তো এই ব্যাপারেও নিশ্চয়ই ও অবিনাশকে কিছু বলে থাকবে হয়তো। হ্যাঁ, সেটা তো হতেই পারে। হ্যালো, কোথায়? ঠিক আছে স্যার, ওই ইনফর্মার রঘুর ফোন ছিল। বলছিল যে অবিনাশ নাকি আজকাল শহরের মান্ডোবা এলাকায় থাকছে। মান্ডোবা এলাকায়? হ্যাঁ স্যার। যদি একবার এই অবিনাশটা ধরা পড়ে তাহলে ওর কাছে থেকে আমরা জানতে পারবো, আর তাহলে এই জিনিসটাও আমরা হাতে পেয়ে যাব। শ্রেয়া, একটা কাজ করো, এসিপি স্যারকে ইনফর্ম করো যে আমরা ইন্সপেক্টর বিজয়ের সাথে এই মান্ডোবা এলাকাতেই যাচ্ছি। আচ্ছা স্যার। স্যার, এই কাকতারুয়ার কেসে আমাদের দুজন লোকই পৌঁছে দিতে পারতো, নিতিন আর অদিতি, কিন্তু দুজনই তো মারা গেছে স্যার। হ্যাঁ স্যার, জানি না এই খুনিটাকে কবে ধরতে পারবো। 12 বছর ধরে স্বাধীনভাবে ঘুরছে। 12 বছর ধরা পড়বে ও সচিন, নিশ্চয়ই ধরা পড়বে। ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। ফেডরিক, ওই বীরেনের বাড়ি থেকে পেপারগুলোর মধ্যে কি পেলে? স্যার, এই ডক্টর বীরেন খুব ভালো মতো রিসার্চ করেছিল এই খুনির ব্যাপারে। তার প্রতিটা অপরাধের আর্টিকেল সে জমিয়ে রেখেছিল। মনে হয় অনেক বছর ধরে অপেক্ষা করেছে এই বীরেন প্রতিশোধটা নেওয়ার জন্য। আর অদিতি ট্রিটমেন্টের পেপার? হ্যাঁ স্যার, চোখের অপারেশনের পরে অদিতি যখন কানেকে দেখেছিল, সে তার বিবরণ দিয়েছিল ডক্টর বীরেনকে। গায়ের রং শ্যামবর্ণ, মাথায় ঘন চুল, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। সে এও বলেছিল যে যখন সে চোখে দেখতে পেত না, তার অন্ধত্ব তাদের দুজনের সম্পর্কে কোনো রকম বাধা দেয়নি। তার কারণ কানে নিজেই কালার ব্লাইন্ড ছিল। কি বললে? কালার ব্লাইন্ড? ও কালার ব্লাইন্ড? হ্যাঁ স্যার। কালার ব্লাইন্ড? ওর হাইট 5 ফুট 10 ইঞ্চি, শ্যামলা রঙের গা আর ঘন চুল, সে কালার ব্লাইন্ড? এ তো বিজয়। মাফ করবেন, আমার কালার ব্লাইন্ডনেস আছে, সেই জন্য। আসুন। ওই ইন্সপেক্টর বিজয় যিনি নিতিনকে গ্রেপ্তার করেছিল? হ্যাঁ পঙ্কজ, ওই হলো ইন্সপেক্টর বিজয়। ওর ওপর দায়িত্ব দেওয়া ছিল ওকে ধরে নেওয়ার, আর এই জন্যই তো ও ধরতে পারছে না এই কাকতারুয়া কিলারকে। হ্যাঁ স্যার, এর জন্যই আমাদেরকে সাহায্য করার জন্য এক কথা রাজি হয়ে গিয়েছিল, যাতে অদিতির খুনি পর্যন্ত পৌঁছাতে পারে আর বীরেনকে মারতে পারে। এক্স্যাক্টলি। স্যার, দয়া স্যার আর শ্রেয়া বিপদের মধ্যে আছে। দুজনই তো ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে রয়েছে। মাই গড, ফোন করো তাড়াতাড়ি ওদের দুজনকেই। স্যার, দয়া স্যারের ফোন লাগছে না। আর শ্রেয়ার ফোনও লাগছে না। কিছু হয়নি তো ওদের? মান্ডোবা এলাকা, ওরা ওখানে গেছে না? মান্ডোবা এলাকায় চলো। শ্রেয়া, 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 তুমি ঠিক আছে তো?
স্যার আমরা এখানে এই অবস্থায়? মনে হয় যখন যখন আমরা এই ঘরটাতে ঢুকলাম তখন কেউ আমাদের আক্রমণ করেছিল। স্যার এই কাজটা ওই কানের নয় তো? কানে হতেও পারে। স্যার আপনার ঘাড়ে স্টান গানের চিহ্ন। স্ট্যান্ড গান? ও, চিহ্ন তো তোমার ঘাড়েও আছে। তার মানে তাহলে ও এইভাবেই আমাদের অজ্ঞান করেছিল। শ্রেয়া, ইন্সপেক্টর বিজয় কোথায়? এই কানে ওর কোনো ক্ষতি করেনি তো আবার? আজ আমি খুব খুশি। দুটো সিআইডি অফিসারের খাতির যত্ন করার সুযোগ পেয়েছি আজ আমি। তো কেমন লাগছে আমার এই খাতির যত্ন? তুই এখনো সিআইডির যত্ন কেমন তা দেখিসনি। একবার আমায় সেবা যত্ন করতে দে, তারপর আগামী 7 জন্ম আর সেবা যত্নের দরকার হবে না তোর। হ্যাঁ, দয়া 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 দয়া, আমি তো তোমার এই স্টাইলেরই ফ্যান। মরে যাওয়ার আগে একটা অটোগ্রাফ অবশ্যই দিয়েছো। তোর মতো মশা দয়া স্যারকে মারবে? সাহস আছে তো নিজের মাস্কটা খোল আর নিজের আসল মুখটা দেখা। তুমি ঠিকই বলেছো। একটা লোককে খুন করতে যা মজা, তার থেকে অনেক বেশি মজা একটা মেয়ে খুন করতে। মরতে আমি ভয় পাই না, বুঝেছিস? এই যদি শ্রেয়ার গায়ে একটা আঙুল ছোঁয়াস না তো আমি তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারছিস না। এদিকে আয়। ছাড় ওকে। দয়া, চুপ 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 দয়া, চুপ, একদম চুপ। শ্রেয়ার আমার অনেক পুরনো সম্পর্ক দয়া। শ্রেয়া, তুই জানো তো তোমার বান্ধবী কৃতি, তার কি অবস্থা করেছিলাম আমি? সব মনে আছে আমার। আর আজ কীর্তির মৃত্যুর জন্য শাস্তি তোকে পেতেই হবে। তুই মারতে পারবি না আমাকে, পারবি না মারতে। আমি মেরে দেবো তোকে। সেই দিন তো বেঁচে গেছিলি, কিন্তু আজ পারবি না বাঁচতে। এই সাহস থাকে তো আমার সঙ্গে কথা বল, আমার সঙ্গে কথা বল। আয় এদিকে আয়। দয়া দয়া, যখন আমি সাফল্য অর্জনের খুব কাছে পৌঁছে যাই তখন একদম পছন্দ নয় যে কেউ চিৎকার করুক। সরি দয়া, কিছুক্ষণের জন্য আমি তোমাকে শান্ত করে দিতে বাধ্য হব। লা 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 লা। স্যার এটা তুই কি করলি শয়তান? ভয় পেও না, দয়া মরবে না, ভয় পেয়ে যাবে। যারা প্রয়োজনের থেকে বেশি সাহস দেখানোর চেষ্টা করে তাদের জন্য আমার কাছে একটা ওষুধ আছে, যে ওদেরকে এত ভয় দেখাও, এত ভয় দেখাও যে নিজের কাপুরুষতার জ্বালায় দগ্ধে দগ্ধে মরে যায়। আমি কোথায়? আমি কোথায় আছি? স্যার, শ্রেয়া, স্যার, শ্রেয়া, অভিজিৎ, এসিপি স্যার সব কোথায়? দেখলে তো, ভয়ের চোটে এসিপি অভিজিৎকে মনে পড়ছে ওর। ফোনেও তো পাচ্ছি না। আমারও খুব চিন্তা হচ্ছে, ওদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। স্যার এই যে গাড়িটা, স্যার এই যে গাড়িটা। স্যার ডিকিতে কিছু একটা আছে। ডিকিতে? খোলো। ইন্সপেক্টর বিজয়? স্যার আমরা তো মনে করেছিলাম এই খুনি, তাহলে আসল খুনি কে? ইন্সপেক্টর বিজয়, বিজয়, ইন্সপেক্টর বিজয়, বিজয় বাবু। অভিজিৎ, কি করে হলো এইসব? আর দয়া শ্রেয়া কোথায়? ওরা দুজন, ওদের দুজনের জীবন বিপন্ন। ওই কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া? কোথায় ওরা? এই দিকটাতে। এইদিকে। পঙ্কজ, ওনাকে সামলাও, আমরা গিয়ে দেখছি। শ্রেয়া 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 শ্রেয়া, আমি লোকটা একদম খারাপ নই, ব্যাস একটুখানি নরম হৃদয়ের। আমি কারোর খারাপ দেখতে পারি না। দয়াকে দেখে তোমার যে কষ্টটা হচ্ছে তার জন্য আমার কাছে একটা ওষুধ আছে। জানো সেটা কি? তোমাকেও সেই অবস্থা করে দেবো যে অবস্থা দয়ার করেছি।
ব্যাস, অনেক হয়েছে তোমার মৃত্যুর খেলা। এবার তোর আইনের ইশারায় নাচার সময় হয়ে গেছে। আইন? আমি আইনের ইশারায় নাচি না, আইন আমার ইশারায় নাচে। দেখ দেখ তোর পালোয়ান বন্ধুর কি অবস্থা করেছি। দয়া, এ কি হয়েছে তোমার? খবরদার, আর এক পাও যদি এগিয়েছো তাহলে শ্রেয়াকে খুন করে দেব। দেখো, ছেড়ে দাও ওকে। যদি শ্রেয়ার কোনো রকম ক্ষতি হয় তাহলে তোর যে অবস্থা হবে সেটা তুই ভাবতেও পারছিস না। ধমকাচ্ছ আমাকে? আমাকে ধমকাচ্ছ? আমি ধমক একদম পছন্দ করি না। সরি শ্রেয়া, আমি ধমক একদম পছন্দ করি না, তাই তোমাকে মরতে হবে। বাই বাই। স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে শ্রেয়া? হ্যাঁ স্যার। তোর মুখোশ খোলার সময় হয়ে গেছে। সমীর ইন্সপেক্টর বিজয়ের ছেলে? এখনো ভুলতে পারিনি আমি ওকে। তাহলে এ হচ্ছে আসল সিরিয়াল কিলার কালার ব্লাইন্ড কানে। আমি সেই সিরিয়াল কিলার যাকে আপনার আইন আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। কাউকে সন্দেহ পর্যন্ত হতে দিইনি যে আমি এতগুলো খুন করেছি, এমনকি নিজের বাবাকেও না। নিজের বাবার ইনভেস্টিগেশনের সুযোগ নিতিস তুই, কারণ তুই আগে থেকেই জেনে যেতিস পুলিশ পরের স্টেপ কি নিতে চলেছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি এই সমস্ত কিছু এই জন্য করতাম কারণ বাবার পুলিশের চাকরিটাকে আমি ঘেন্না করতাম। দিনে দুপুরে রাতে শোয়ার সময় সব সময় শুধু ডিউটি 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 ডিউটি, ব্যাস। না উনি কোনোদিন আমার মাকে সময় দিয়েছেন, না আমাকে সময় দিয়েছেন, কোনোদিন না। লজ্জা পাওয়া উচিত তোমার। যেই বাবার উপর তোমার গর্ব হওয়া উচিত, তার ডিউটির জন্য তোমার প্রবলেম হচ্ছে। আরে তুমি কি জানো যে দেশের জন্য কিছু করার আনন্দটা কিরকম হয়? এটা কখনো ভেবেছো তুমি? যখন তোমার বাবা জানতে পারবে যে তার ছেলে একজন খুনি, ওনার মাথা হেট হয়ে যাবে লজ্জাতে। আরে ওনার মাথা যদি হেট হয় তো হেট হোক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। উনি ওনার পুলিশের কর্তব্য করেছেন না, কিন্তু বাবা হওয়ার কর্তব্য কোনোদিন পালন করেননি, কোনোদিন না, কোনোদিন না। হ্যাঁ, তুমি তোমার বাগদত্তা খুশবুকে কেন মেরেছো? কারণ আমি অদিতিকে ভালোবাসতাম। খুশবুর সঙ্গে জোর করে আমার এনগেজমেন্টটা হয়ে গেছিল, কিন্তু আমাকে বিয়ে করতে চাইনি। এই জন্য আমি ওর খেলও খতম করে দিয়েছিলাম। আর আর আমি অস্ট্রেলিয়া চলে গেলাম। দেশ ছেড়ে কেন চলে গেছিলে তুমি? এই দেশে আমার জন্য রয়েছেটা কি? অদিতির ময়ূরের সঙ্গে বিয়ে হয়ে গেল, ওর সুখী দাম্পত্য জীবনে আমি আগুন লাগাতে চাইনি, তাই চলে গেলাম। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ওদের ডিভোর্স হয়ে গেছে, তখন আমি আবার চলে এলাম। আর ঠিক 12 বছর পরে ওই খুনি রূপে তুই ফিরে আসিস, যখন তুই জেনে গেছিলি যে বীরেনি অদিতিকে মেরে ফেলেছে। হ্যাঁ, আমার অদিতি মরে গেছে, ওর খুন হয়ে গেছে। তোর অদিতি আর যে মেয়েদের তুই খুন করেছিস তাদের, ওরাও তো কারো বোন বউ মেয়ে ছিল। তাদের পরিবার কেমন কষ্ট পেয়েছে তুই ভেবেছিস একবারও? না, আমার কারো সুখে দুঃখে কোনো অসুবিধা ছিল না। আমি শুধু নিজের খুশি চাইছিলাম, শুধু নিজের, ব্যাস, আর কারণ না। কিন্তু যখন জানতে পারলাম বাবার কাছ থেকে যে আপনারা অবিনাশের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন আমার নিজেকে নিয়ে ভয় লাগতে শুরু করলো। এই জন্যই বাবাকে অজ্ঞান করে দিয়েছিলাম, অবিনাশকেও মেরে দিলাম, আর ওর লাশটাকে ওপরের রুমে রেখে দিলাম। রেখে দিলাম। তোর মতো লোকের সমাজে থাকাই উচিত নয়। তোর তো শুধু ফাঁসি হওয়া উচিত, ফাঁসি।